কালকে আর্মিরা আমাদেরকে আর উপরের দিকে যেতে দেয়নি, ওয়েদার খারাপ ছিল বলে। আমরা ছিলাম জজিবারে এই ট্রেনটাতে। এই অমরনাথ যাত্রার সব থেকে কঠিন রাস্তায় আমরা যেতে চলেছি। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব। কালকে আমরা এসে পৌঁছেছিলাম জজিবালে। কালকে আর্মিরা আমাদেরকে আর উপরের দিকে যেতে দেয়নি, ওয়েদার খারাপ ছিল বলে। আমরা ছিলাম জজিবারে এই ট্রেনটাতে। আমরা ছিলাম পুরো মাঝখানে। যদি দেখাই, এদিকে একটা পাহাড় আছে আর এই সামনেও আরেকটা পাহাড়, দুদিকটা পাহাড়ে ঘেরা। আমরা সেখানেই ছিলাম। কাল রাতে খুব প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। এই পাহাড়ের মাঝখানে থাকার এক্সপিরিয়েন্সটা আমার আর অনির্বাণের একটু আলাদাই ছিল। বলবি কিছু কালকে রাতের এক্সপিরিয়েন্স? এখানে এখানে ঠিকঠাকভাবে শীতের পোশাক নিয়ে এসো, কারণ এখানে কালকে -2 ছিল। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। জানি না কতদূর কি যেতে পারবো। এখান থেকে ডিস্টেন্স আছে 18 কিলোমিটার, আর এখান থেকে শেষনাগের ডিস্টেন্স 5 কিলোমিটারের মতো। সামনে পড়বে নাগাকোটি, তারপর শেষনাগ, তারপর গণেশ টপ, তারপর আছে পঞ্চতরণী। আমরা আজকে যতদূর হাঁটতে পারবো হেঁটে নেব। চলো, তোমরা সঙ্গে থেকো এবং হর হর মহাদেব বাবার কাছে প্রার্থনা করো যেমন আজকে আমরা পঞ্চতরণী না হলে সঙ্গম পৌঁছে যেতে পারি। আমরা প্রায় শেষনাগের কাছাকাছি চলে এসেছি। দূর থেকে শেষনাগ দেখা যাচ্ছে, কিন্তু 2 কিলোমিটারের মতন পথ বাকি আছে। আর রাস্তাটা খুবই কঠিন। 2024-এ এই রাস্তাটা নতুন হয়েছে, পাথর কেটে কেটে রাস্তা করেছে। এটা 32 কিলোমিটার অমরনাথ যাত্রার রাস্তা, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 41 কিলোমিটারে। এটাই হলো শেষনাগ ঝিল। এই ঝিলের জলটা ওপরের পাহাড়ের গ্লেসিয়ার থেকে আসছে। জগৎপিতা মহাদেব তার বাসুকীনাগকে এই ঝিলের মধ্যেই রেখে গিয়েছিল, তাই এর নাম শেষনাগ। শেষনাগের ঝিলে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম পঞ্চতরণীর দিকে। এসে পৌঁছালাম শেষনাগের ভান্ডারাতে। এখন ঘড়িতে মোটামুটি বাজে 10টা। যদি আমরা দুটোর মধ্যে পঞ্চতরণী চলে যেতে পারি তাহলে আমরা সঙ্গম চলে যাব, আর যদি দুটোর মধ্যে যেতে পারি তাহলে আমরা পঞ্চতরণীতে থেকে যাব। দেখা যাক কোনটা কি। এই অমরনাথ যাত্রার সব থেকে কঠিন রাস্তায় আমরা যেতে চলেছি, যেটা এমজি টপ বা গণেশ টপ নামে পরিচিত। সামনেটা একবার দেখো, জাস্ট ভিউটা। চারদিকটা পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের গায়ে গ্লেসিয়ার। আমরা এখন আছি সি লেভেল থেকে 9500 মিটার ওপরে, তাই জন্য একটু শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছে, কারণ
পাহাড়ে ওটা আমার প্র্যাকটিস নেই সেরকমভাবে। এদিকে নিচের রাস্তাটা ঘোড়া, পিঠু আর খাচ্চারের জন্য। এদিকের আরেকটা রাস্তা আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য। এদিকটা দেখে মনে হচ্ছে সোজা, কিন্তু ওই উপরটা একটু কঠিন আছে। খাচ্চারদের কাছে কঠিন বলে কিছু নেই, কিন্তু আমাদের যারা হেঁটে যাচ্ছে তাদের পুরোটাই কঠিন রাস্তা আছে। পাহাড়ের বুকে দুটো পথ এত সুন্দর লাগছে, পাহাড়ের বুক ছিঁড়ে যেমন দুটো পথ ওপর দিয়ে উঠে গিয়েছে। ওই কোণটায় উঠতে হবে আমাদেরকে। এখানে ওঠাটাই একটু কষ্ট, শ্বাস ফুলে যায় এবং নাক দিয়ে ব্লিডিংও হয়। তো যারা আসবে একটু সাবধানে এসো, সঙ্গে করে কর্পূর না হলে ইনহেলার নিয়ে আসতে পারো। চলো, আর বেশি দাঁড়াবো না, দাঁড়ালেই বেশি পা ব্যথা লাগছে। আর সামনের এই পথটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, আমাদের সামনে একটা সুবিশাল পাহাড়। আমরা বসে বসে পাহাড় দেখছি আর মজা নিচ্ছি। তার সাথে একটু অক্সিজেনের প্রবলেম বলে শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছে। এটা এখন এসে পৌঁছালাম গণেশ টপে। আর এদিকে ঘোড়া, খাচ্চার সব যাচ্ছে আর আমরা যাচ্ছি এটা দিয়ে। আমাদের সামনে বরফ আছে, কিন্তু এবছর বরফটা তুলনামূলক কম। গণেশ টপে নামার সময় এরকম একটু বরফ পেলাম। এবছর সেরকমভাবে বরফ নেই দেখছি, যেটা আগের বছর ভিডিওতে দেখেছিলাম এবছর নেই। একদম পাতলা এবং ছোট্ট চাদর, ওই 3 ফুটের মতন চাদর। আগে যেমন 10 ফুট 12 ফুটের চাদর দেখেছিলাম। আর এখানে বরফ একটু কাটা চলছে রাস্তার জন্য হয়তো। অনির্বাণ, ওপরটা দিয়ে যেতে পারছিস? ওপরটা দিয়ে চল, নিচেটা দিয়ে এই ঘোড়াগুলো আসছে। এইখানে একটা বড় বরফ কেটে রাস্তা তৈরি করেছে। বড় মোটামুটি 6 ফুটের কাছাকাছি হাইট আছে। আমরা যাচ্ছি বরফের উপর দিয়ে, যাই বলে কি। চল, এবারে তুলনামূলক একটু বরফ কমই সবাই বলছে। আমরা এখন গণেশ টপ থেকে নিচে নামছি। এই হচ্ছে তার ভিউ। এখন ঘড়িতে মোটামুটি বাজে 3:30, কিন্তু দেখে মনে হচ্ছে 11টা বাজছে, এত রোদ। তার সঙ্গে ঠান্ডা হাওয়াও আছে। পিয়ুষ দা, রাকেশ দা এবং বৌদিমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল রাস্তাতে। ওরা শেষনাগে ছিল, একটু বেলা করেই বেরিয়েছিল। আর আমরা মর্নিংয়ে বেরিয়ে গিয়েছিলাম বলে ওদেরকে ধরতে পেয়ে গিয়েছিলাম। ওরা এখনও আগিয়ে আছে। আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম আমি আর অনির্বাণ, তাই আমরা পেছনেই আছি। আমাদের ট্রেন বুক হয়ে গেছে, পিয়ুষ দা গিয়ে করে নিয়েছে বলল। আর পহেলগামের দিকে রাস্তাটা একটু কঠিন, সত্যিই কঠিন। তোমরা যারা আসবে তারা একটু প্রিপারেশন নিয়ে এসো আগে থেকে। অনির্বাণও আমার থেকে আগে রয়েছে দেখছি। চল যাচ্ছি, চল আস্তে আস্তে যাচ্ছি।
চলো আমরা নিচে যাই আস্তে আস্তে, এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমরা এসে পৌঁছেছিলাম দিল্লির সবথেকে বড় ভান্ডারাতে। এখানে থাকা খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে ফ্রি, কিন্তু আমরা দাঁড়াইনি কারণ আমাদের গন্তব্য ছিল পঞ্চতরণীতে। সিঁড়ির দু সাইডে রয়েছে ফুল দিয়ে সাজানো, অবশ্য এটা কাগজ ফুল। আর এরিয়াটাও খুব সুন্দর। এই সামনে একটা পাহাড় আর সাইডেও দুটো পাহাড়। দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ক্যাম্পেও প্রচুর ভিড় রয়েছে দেখছি। এদিক থেকে হেলিকপ্টার যাচ্ছে তোমার পেহেলগাম থেকে। হ্যাঁ নেই, এই করে যাও। আমাদের থেকে রাকেশদার খুব কষ্ট হচ্ছে। বয়সটা বেশি আমার। ওকে বলছি হাউ ইজ তাজোশ? রাকেশ ঘোষ কি মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, নিয়ে যেতে বলবো? আমাকে ধরো না, পড়ে যাবো। এরকম ঢালে ধরো না, ঢালে ধরো না। 4 কিলোমিটার দূর থেকে আমরা পঞ্চতরণী বেস ক্যাম্প দেখে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু 4 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন টাইম লেগে গিয়েছিল, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। ফাইনালি আমরা পঞ্চতরণীর বেস ক্যাম্প দেখতে পেয়েছি। এখনও আমাদের 1 থেকে 2 কিলোমিটার পথ বাকি আছে, কিন্তু শেষনাগ থেকে সবাই বলে 12 কিলোমিটার, কিন্তু 12 কিলোমিটার না, এটা 12 কিলোমিটারের বেশি আছে। আর খুব নামাটাও খুব কঠিন, পাথরের মাঝখান দিয়ে নামতে হচ্ছে। हमें 5:30 कोई रोटी मारता हूँ ना। আমরা 9:30টার দিকে পঞ্চতরণী বেস ক্যাম্পে ঢুকতে পেরেছি, কারণ রাস্তাটা খুবই দুর্গম ছিল আর অনেকটা লং। আমরা এখন এসেছি লাঙ্গার করতে, কিন্তু এখানে 10টার মধ্যে লাঙ্গার সারা করে দেয়। আচ্ছা, এখানে রাকেশ দা নিয়েছে। আচ্ছা, এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে এবং একটা তরকারি দিয়েছে। তাহলে তারপর বসে খাচ্ছে। খেয়ে নাও, আমি একটু পরেই খাচ্ছি না। এখানে লাঙ্গারের ব্যবস্থাটাও খুব সুন্দর, এবং এখানে যারা টেন্ট পায়নি তারা এখানে থাকতেও পারবে, ফ্রি অফ কস্ট থাকা এখানে। পঞ্চতরণী বেস ক্যাম্পে থাকার জন্য মোটামুটি 15,000 ক্যাপাসিটি আছে। এখানে অক্সিজেনের ব্যবস্থা করা আছে। এখনো অনেক মানুষ এখানে প্রবেশ করছে। আজকে মোটামুটি 6 ডিগ্রি রয়েছে, প্রচণ্ড ঠান্ডাও রয়েছে এখানে। আমার নাকটা ভিজে গেছে, এত ঠান্ডা, আর ঠোঁটগুলো বাজেভাবে ফেটে যায়। আজকে শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই আমি ভান্ডারাতে ডিনার করে চলে গিয়েছিলাম ঘুমাতে। তোমাদেরকে কাল সকালবেলা আমি পঞ্চতরণী বেস ক্যাম্পের প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব।